যত্ন করে রেখেছেন, ভোটার কার্ড যত্ন করে রেখেছেন, আধার কার্ড যত্ন করে রেখেছেন, কাস্ট সার্টিফিকেট যত্ন করে রেখেছেন, জমি দলিল যত্ন করে রেখেছেন, কিন্তু কখনো দেখেছেন যে দেশের যে আপনার দলিল, গীতা পড়েছেন, রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, উপনিষদ পড়েছেন, বাইবেল পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, সমস্ত কিছু পৃথিবীর ধর্মগ্রন্থ পড়েছেন, মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে অনুরোধ থাকবে দয়া করে আপনারা একটু সংবিধানটুকু পড়ে নেবেন। দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মাঝি পারগানা গাঁওতার সকল কর্মকর্তা এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের অতিথিবৃন্দ এবং এই এলাকার সকল মূল নিবাসী সাথী, এই ধরনের যে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং উদ্যোক্তা এবং যারা আক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করছেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই প্রোগ্রামটাকে আপনারা শুনছেন, সকলকে আজকের এই সংবিধান দিবস উপলক্ষে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব। কথা হচ্ছে, আজকে যে প্রোগ্রাম শিডিউল অনুযায়ী একটু লেটে শুরু হয়েছে, তো আপনারা এখানে যে চিত্র আপনাদের সামনে দেখানো হয়েছে, যে নাচ, যে সঙ্গীত আপনাদের সঙ্গে পরিদর্শন করলো, এত কিছু আপনাদের সঙ্গে করানো হচ্ছে কেন আমাদেরকে জানতে হবে। এই ধরনের প্রোগ্রাম সাধারণত বাংলায়, পশ্চিম বাংলায় লক্ষ্য করা যায় না, কিন্তু আজকে দক্ষিণ দিনাজপুর জেলা কুশমুন্ডি ব্লকে মাঝি পারগানা গাঁওতার উদ্যোগে এই যে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, এখানে যতগুলো বক্তব্য আপনারা শুনলেন এবং বুঝলেন, যে বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কেন মাঝি পারগানা গাঁওতা এই প্রোগ্রামটা নিয়েছে। আজকে ভারতবর্ষে যে সংবিধান 1949 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হওয়ার পরে 1950 26শে জানুয়ারি কার্যকরী করা হলো, কিন্তু ভারতবর্ষের সংবিধান কার্যকরী করা হলো 26শে জানুয়ারি, সেটাকে আমরা কি জানি? প্রজাতন্ত্র, রিপাবলিক ডে। প্রজাতন্ত্র কাকে বলে? প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি আমরা জানতে চাইলাম না, আর এই না জানার ফলেই আজকে এই অবস্থা। ভারতবর্ষের 75 বছর, 47 থেকে 75 বছর তথাকথিত আমাদের শত্রু আমাদেরকে শিখিয়েছে ভারতবর্ষে স্বাধীন হয়েছে। সেই 75 বছর যে বিধান দিয়ে দেশ চলছে, যে বিধানের উপর দিয়ে সারা দেশ পরিচালনা করা হয়, সেই দেশের সংবিধান স্কুল ইউনিভার্সিটিতে পড়ালো হল না কেন? আমরা যখন আমাদের পড়ার অধিকার ছিল না, আমাদের চাকরি করার অধিকার ছিল না, যারা আমাদেরকে মানুষ বলে মনে করতো না, তখন আমাদেরকে তথাকথিত ধর্মীয় শাস্ত্র আমাদেরকে পড়ার দেওয়ার অধিকার দেয়নি। সাথে আজকে যারা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি সমাজ 1950 26শে জানুয়ারির আগে এই দেশের যারা এসসি এসটি ওবিসি সমাজ কোনো ধর্মগ্রন্থ পড়ার অধিকার দেওয়া হয়নি। চাহে আপনি বলেন গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, বাইবেল, কোন ধর্মগ্রন্থকে আপনাদেরকে পড়ে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। তখন যখন 1949 সালে 26শে জানুয়ারি সংবিধান লাগু করা হলো, আপনাদের সামনে তুলে ধরা হলো বিভিন্ন ধর্মগ্রন্থ। কেন, কি কারণে আজকে আপনাদেরকে ধর্মগ্রন্থ পড়ে দেওয়া হয়? যুগ যুগ আপনার বঞ্চনার কথা আপনি যেন না জানতে পারেন। আজকে আমাদের সমস্ত সমস্যার দায়ী এই দেশে সংবিধানকে কার্যকরী করা না হওয়া। আজকে আপনারা দিল্লি যান কেন? আপনারা না খেয়ে যান, না খেয়ে আমরা মরি কেন?
আমাদের চিকিৎসা হয় না কেন? নেতা মন্ত্রীরা আপনার কথা শোনে না কেন? আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপনার কথা শুনছে না কেন? আপনার পরিতারণের উপায় কি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে? আপনার এই যে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি পূর্বজন্মে পাপ করেছিলেন বলে আপনার ইহজলকে আপনার এই অবস্থা। 1950-এর আগে আপনাকে ধর্মীয় গ্রন্থ পড়ে দেওয়া হয়নি। যখন সংবিধান যখন এসে গেল আপনাকে ধর্মগ্রন্থ পড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? যাতে করে আপনি অধিকার না বুঝতে পারেন, যাতে করে আপনি একটা আপনার কি অধিকার, একটা মানুষের কি অধিকার, সেই অধিকার যেন না জানতে পারেন। আজকে ভারতবর্ষের বাইরে আপনি বলেন নরওয়ে, আপনি বলেন জার্মান, আপনি বলেন সুইডেন, আপনি বলেন আমেরিকা, সমস্ত পাশ্চাত্য দেশে এত উন্নত কেন? কারণ ছোট অবস্থা থেকে বাচ্চাদের প্রতিটা নাগরিকদেরকে শিক্ষা দেওয়া হয় সংবিধান উপর। সিটিজেন একটা শব্দ আমরা জানি, সিটিজেন নাগরিক। নাগরিক কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন? সিটিজেন, সিটিজেন কাকে বলে? যারা রাষ্ট্রের অধিকার প্রাপ্য, যারা রাষ্ট্র সঞ্চালক এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, পরোক্ষ প্রত্যক্ষভাবে রাষ্ট্রকে সহযোগিতা করে, তাদেরকে বলা হয় সিটিজেন। তো ভারতবর্ষে আমরা সিটিজেন হয়েছি কবে? আমরা বাবা সাহেব বলেছিলেন যুগ যুগ তোমরা যদি ভোটার হয়ে থাকো একদিন না একদিন দুর্গতি হবে। আজকে এসটি এসসি ওবিসি মাইনরিটি সমাজে আমাদের এই দুর্গতি হয়েছে কেন? আমরা ভোটার হয়ে থেকে গেছি, ভোটার হয়ে থেকে গেছি। আমাদের ভোটদাতারা যারা ভোট হয়ে নেতা মন্ত্রী বানিয়ে দিলাম, রাজা বানিয়ে দিলাম, শাসন বানিয়ে দিলাম, তারা আমাদের অধিকারের কথা বলবে না। ও দেশ দিবে ওকে, এ দোষ দিবে ওকে। 34 বছর সিপিএমরা করেছে, 30 বছর কংগ্রেসরা করেছে, এইভাবে চলে শাসক গোষ্ঠীর চক্রান্ত। সেই সমস্ত দেশে উন্নত হয়েছে এই কারণে, কারণ প্রতিটা ভারতবর্ষের প্রতিটা নাগরিক, পাশ্চাত্য দেশের প্রতিটা নাগরিক সেই দেশের কি তার অধিকার, কি তার রাইট, সেটা প্রতিটা নাগরিককে জানিয়ে দেওয়া হয় বলে সেই দেশ এত উন্নত। আর আমাদের দেশে প্রতিদিন 3 থেকে 4টা করে প্রতিদিন র্যাপ, কিডন্যাপিং, মার্ডার হয়। যুবকরা কর্মসংস্থান না পাওয়ার জন্য ওরা আত্মহত্যা করে, কৃষকরা তাদের দাম না পাওয়ার জন্য আত্মহত্যা করে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ভারতবর্ষে, ভারতবর্ষে সম্ভব হয়েছে। তাই ভারতবর্ষে আমরা কি বলতে চাচ্ছি, এই আজকে সংবিধান সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন, প্রথম সংবিধান আমাদের মূল নিবাসী সমাজ অর্থাৎ আমরা দিল্লিতে 2015 সালে রামলীলা ময়দানে প্রথম এই সংবিধান দিবস পালিত করা হয়। তার 2015-এর আগে ভারত সরকার, রাজ্য সরকারের কোথাও সংবিধান পালিত হয়ে বলে কোনো ডকুমেন্টস আপনারা পাবেন না। সেই প্রোগ্রাম মাঝি পারগানা গাঁওতা 2016 সালে সেটা অভিযান চালায় গ্রামে গ্রামে। প্রতিটা মানুষকে সংবিধান যখন অভিযান চালাচ্ছে, ভারত সরকার, রাজ্য সরকার সংবিধান দিবস পালিত করছে। 2015 সালের আগে ভারতে কোথাও কোনো জায়গায় দেখতে পারবেন না ভারতের সংবিধানকে পালিত করা হচ্ছে, শুধু পালিত করা হয়। আজকে সমস্ত, আমি ধন্যবাদ জানাবো, আজকে সমস্ত সংগঠন আজকে সংবিধান দিবস পালিত করছে, রাজনৈতিক সংগঠন পালিত করছে, শত্রু মিত্র সকলেই সংবিধানের প্রয়োজন হয়েছে। কেন? সংবিধান যদি না বলা যায় ভোট পাওয়া যাবে না। আর এটা প্রয়াস হয়েছে মাঝি পারগানা গাঁওতার মতন সংগঠন, মাঝি পারগানার মতন সংগঠন, আরো এরকম বিচারধারা যারা চিন্তা করে দেশ সমাজ এবং এই বহুজন আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, তাদের জন্য সম্ভব হয়েছে। তাই এই দিন আমরা করতে পেরেছি, এটা আমাদের কাছে খুব একটা ভালো দিক। তবে এই জন্য আপনারা কখনো সন্তুষ্ট হবেন না যে আজকে রাজনীতিগতভাবে, যারা রাজনীতিগতভাবে সংবিধান দিবস পালন করছে বলে আপনারা খুশি হয়ে যাবেন, তাহলে আমাদের মূল নিবাসী সমাজ ভুল করবে। যে সংবিধানে আমরা যখন বাঁচার স্লোগান অভিযান চালালাম সারা ভারতে, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, এই অভিযান যখন চালিয়ে দিলাম, তখন শত্রুরা বাধ্য হয়েছে। আজকে দেখছি রাজ্যের রাজনৈতিক দল একটা অংশ, শাসক গোষ্ঠীর একটা অংশ সংবিধান বাঁচাও অভিযান নামে চালিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এসসি এসসি ওবিসি মাইনরিটি সমাজ কি ভাববে? মাঝি পারগানা গাঁওতা তো সামাজিক সংগঠন রে বাবা, এরা তো গতকাল থেকে করছে। আমাদের রাজনৈতিক নেতারা বলছে সংবিধান বাঁচাও। একটা কথা মনে রাখবেন বন্ধুগণ,
বলা এবং মান্যতা, বলা এবং মানা ফারাক রয়েছে। আমি বলছি সংবিধান মানছি, কিন্তু বাস্তবে বলা আর মানা এক জিনিস নয়। বাস্তবে আমরা কি বলতে চাই, আমাদের শত্রুরা আমাদের আন্দোলনকে ডাইভার্ট করাবার জন্য কি বলছে, সংবিধান আমরা মানছি, বলছি মানছি, কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই জন্যই প্রথম এই ব্যানার থেকে, এই আজকের যে প্রোগ্রাম থেকে আমাদের প্রথমে লেখা আছে কি, সংবিধানের বাস্তব প্রয়োগ। ভারতবর্ষের সংবিধানে যদি বাস্তব প্রয়োগ হয়ে যায়, আমাদের কাছে দুর্নীতি থাকবে না, আমাদের কাছে অভাব থাকবে না, আমাদের কাছে অসুবিধা থাকবে না, আমরা না খাইয়ে মারবো না, আমরা বাঁচতে পারবো। ভারতবর্ষের সংবিধান যদি বাস্তব কার্যকরী করতে হয়, তাহলে কারা করবে? আমাদের শত্রুরা করবে? আমাদের শত্রুরা করবে না। কে করবে সেটা? সেটা শুধু আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য আমাদের কি করা দরকার? ঐক্যবদ্ধ হওয়া দরকার। সেই কাজটাই মাঝি পারগানা গাওতা আজকে এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। কিসে? ভারতের সংবিধানকে ইমপ্লিমেন্ট করব। ভারতের সংবিধান যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, আমাদের সমস্ত সমস্যার সমাধান সেখানে সমাধান আছে। অনেকে মনে করতে পারবেন আমার সমস্যার সমাধান হবে আমি গয়া গেলে পেন্ডিং করলে আমার সমস্যা শেষ হয়ে যাবে। কেউ বললো মক্কা গিয়ে আমি গেলে আমার সমস্যা শেষ হয়ে যাবো। কেউ কোথায় গিয়ে বলবে আমার সেখানে গিয়ে আমার সমস্যা শেষ হবে। জীবনে আপনার সমস্যা শেষ হবে না যতদিন পর্যন্ত ভারতবর্ষের সংবিধানকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। কেননা এই দেশের যে সমস্যা সৃষ্টি করা হয়েছে, কোনো ভগবান আল্লাহ গড ঈশ্বর নয়, এটা মানুষের দ্বারা তৈরি একটা সমস্যা। যে সমস্যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন সমস্তকে হারিয়ে দিতে চাচ্ছি, আমাদের অধিকারকে শেষ করে দিতে চাচ্ছে। সেই অধিকার যদি সমাধান করতে হয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই বাস্তব প্রয়োগ চাই, আজকে বাস্তব প্রয়োগ চাই। আর এটা সম্ভব হয়েছে মাঝি পারগানা গাওতার মতন এরকম সংগঠনের জন্য, সংবিধান বলার জন্য আজকে এটা সম্ভব হবে বলে আমার আশা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে বিষয়বস্তু সাংবিধানিক মৌলিক অধিকার। মৌলিক অধিকার কাকে বলে? সংবিধানে আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় 3 এবং 13 এই সংখ্যাটাকে অশুভ বলে বলা হয়। কেন? 3 এবং 13 এই সংখ্যাটাকে ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় এটাকে বলা হয় অশুভ। না, 3 জন গেলে অমঙ্গল হবে রে, 13 জন আছিস না অমঙ্গল হবে, এই শব্দটা প্রচলন করেছে কেন? আমাদেরকে জানতে হবে। কেননা ভারতের সংবিধানের 3 নম্বর অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার কাকে বলে? ফান্ডামেন্টাল রাইটস। কি সেই আইনটা, সেই মৌলিক অধিকার এটাকে বলা হয় যে অধিকার যদি মানুষ যদি না পায়, সেই মানুষ হতে থাকতে পারবে না, সেই পশু থেকে জানোয়ারে পরিণত হবে। সেই মৌলিক অধিকার যদি সেই একটা জনগোষ্ঠী যদি না পায়, সেই এই পৃথিবীতে তার মানুষ হিসেবে বাঁচবে না, সেই মরণ, তার জীবন মরণ একটা মনুষ্যত্ব বোধ বলে থাকতে পারবে না, সেটাকে বলা হয় মৌলিক অধিকার। যেমন আপনাদেরকে বুঝিয়েছি, একটা মানুষ পৃথিবীতে থাকতে গিয়ে কি কি দরকার রয়েছে? তার খাওয়া রয়েছে, তার বায়ু, নিঃশ্বাস না নিলে সে কিন্তু বাঁচতে পারবে না। খাওয়া যদি না থাকে তো সেই বাঁচতে পারবে না। ঠিক এরকমই একটা অংশ হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা এরকম, যে অধিকার না পেলে মানুষ মারা যাবে, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। তো আমাদের এই ফান্ডামেন্টাল রাইটসটা কত আছে? 13 থেকে 35। আপনারা অনেক রাজনীতি করেছেন, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, শুধু সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসটা পড়ুন। আমাদের কাছে অনুরোধ, এই ফান্ডামেন্টাল রাইটসটা কি লেখা আছে? 13 নম্বর আর্টিকেলে কি লেখা আছে? ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটস 13 নম্বর আর্টিকেল আমাদের শত্রুদের কাছে অশুভ হয়েছে। কেননা এই 13 নম্বর আর্টিকেলের মধ্য দিয়ে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 2,500 গোলামি, 2,500 ভেদাভেদ, 2,500 শোষণ বঞ্চনার সেই কালি দিয়ে লেখে সমাপ্ত করে দিয়েছেন। তার নাম হচ্ছে আর্টিকেল নাম্বার 13। এই সংবিধানের মধ্য দিয়ে যারা বলি হতো সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কি? জিন্দায় পুড়িয়ে মেরে দিতে হতো। দেবদাসী প্রথা, সেটা কি? একটা বউ থাকবে, 1000টা বউ থাকতো আজকে যারা শাসক। এবং মানুষকে বলি দেওয়া হতো যজ্ঞের নাম দিয়ে। এই সমস্ত যে মানে কি বলবো, মানে অমানবিক যে আইনগুলো ছিল ভারতবর্ষের, এক শ্রেণী মানুষরা চালাতো।
ভারতবর্ষে যেখানে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী করা হয়, আজকের দিনে 26শে নভেম্বর 1949 সালে সেটাকে গ্রহণ করা হয়। সেই 13 নম্বর আর্টিকেলের মধ্য দিয়ে ভারতবর্ষের জাত ব্যবস্থা, ভারতবর্ষের সতীদাহ প্রথা, ভারতবর্ষের দেবদায়ী প্রথা, ভারতবর্ষের মানুষের ভেদাভেদ, এই সমস্ত কিছু আইনিকভাবে সেটা সমাপ্ত করেছেন ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর। এই কারণে 3 এবং 13কে আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এটাকে অশুভ বলে মনে করে। তো এই আর্টিকেল আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। মাঝি পারগানা গাওতা কি বলছে জানুন, বুঝুন। আমরা কি বলতে চাচ্ছি, আপনাদের বাড়িতে জমি যত্ন করে রেখেছেন, ভোটার কার্ড যত্ন করে রেখেছেন, আধার কার্ড যত্ন করে রেখেছেন, কাস্ট সার্টিফিকেট যত্ন করে রেখেছেন, জমি দলিল যত্ন করে রেখেছেন, কিন্তু কখনো দেখেছেন যে দেশের যে আপনার দলিল সেটা যে পুড়িয়ে মারা যাচ্ছে? যে দলিলের মধ্যে এই দলিল সংবিধান যদি না থাকে, আপনার কি থাকবে? কাস্ট সার্টিফিকেট থাকবে, আপনার চাকরি থাকবে, আপনার জমি থাকবে, আপনার ভোটার ছবি থাকবে, আপনার আধার কার্ড থাকবে, আপনার প্যান কার্ড থাকবে, আপনার কি থাকবে? সংবিধানটা যদি না থাকে, এই সংবিধান বদলের চক্রান্ত চালিয়ে যাচ্ছিল, এক পর্যায়ে ছিল। কিন্তু আমাদের এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজ সারা ভারতবর্ষের আলোড়নের ফলে সেটাকে রুখে দাঁড়ানো হয়েছে আমাদের মানুষের মতন। আমাদের সেই শক্তি বাবা সাহেব আম্বেদকর প্রিয়াম্বেলে আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ইয়েস, আমরা বাঁচাতে পারবো। আপনি মনে করলে সেটা বাঁচাতে পারবো? সেটা আমরা পারবো, সেটা আমরা পারবো। উই দ্য পিপল অফ, উই মানে পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতীয়রা যখন মনে করব এই দেশ আমার, এই দেশ আমার, কোনো নেতা মন্ত্রী, কোনো আইএস আইপিএস এর নয়, এই দেশটা হচ্ছে আমাদের। যেদিন আমরা মনে করব, যেদিন আমরা সংবিধান মনে করব, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা গীতা পড়েছেন, রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, উপনিষদ পড়েছেন, বাইবেল পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, সমস্ত কিছু পৃথিবীর ধর্মগ্রন্থ পড়েছেন। মাঝি পারগানা গাওতার পক্ষ থেকে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা একটু সংবিধানটুকু পড়ে নেবেন। সংবিধান এমন একটা চিজ যে আপনি ফেলে আপনি অমৃত খেয়ে নেবেন। আজকে মাঝি পারগানা গাওতা দাঁড়িয়ে এই কথা বলতে পারছে কেন? কারণ সংবিধানের অমৃতটা কি সেটা বুঝেছে। আর এই বুঝার জন্য এত কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। কই, আমরা এত বড় প্রোগ্রাম করলাম, সংবিধান ডিসপ্লে করলাম, এখানে মানুষকে আসতে দেওয়া হয় না কেন? আমরা জানি আমাদের সমাজ, আমাদের শত্রুরা এমনভাবে গ্রিপ করে রয়েছে, সেই যে অমৃতের জায়গা সেখানে আসতে দিবেন না। তাও আমাদের ছোট্ট প্রয়াস আমাদেরকে জানাতেই হবে। এই কথা এই জানাতে এসেছি বলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত ছেলে, এত মেয়ে, এত কিছু আমাদের বিভিন্ন প্রান্ত থেকে কর্মকর্তা এসছে। কেন? আমরা জেনেছি, আর জেনে বুঝে লড়াই করছি বলে আজকে দাঁড়িয়ে এই জায়গায় করতে পারছি। আজকে যারা সংবিধানকে মানে না, তারা দেশপ্রেমিক না দেশভক্ত? তারা দেশপ্রেমিক না দেশভক্ত সেটা আপনারা চিন্তা করবেন। যারা সংবিধান মেনে দেশটাকে সুন্দর একটা, যে জায়গায় সম্রাট অশোক নিয়ে গিয়েছিল, সেই জায়গায় দেশ, ভারতের সংবিধান যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, সেই জায়গায় যাবে। তাই মূল নিবাসীর সাথে এই সংবিধানের উপরে আমাদের শত্রুরা বারবার সংশোধন করে ছাত্র শেষ করে দিয়েছে। যেদিন আমাদের শক্তি আমরা অর্জন করব এসটি, এসসি, ওবিসিরা, সেদিনে আমাদের সেই সংবিধান বাস্তব ইমপ্লিমেন্ট আমরা করব। এই ছোট্ট প্রয়াস আমাদের এখানে, যেহেতু উদয়পুর অঞ্চলে আপনারা জানেন আমাদের মূল নিবাসী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সামাজিক প্রতিনিধিত্ব করছেন, রিপ্রেজেন্টেশন করছেন, এই প্রতিনিধিত্ব করছেন। আমরা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লক্ষ্য করব। আমরা কোনো জনগোষ্ঠী, তাদের কৃষ্টি কালচার, আমরা বিদ্বেষী নয়, আমরা হচ্ছে দেশভক্ত। কারণ যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সত্য কখনো চেপে থাকে না, সত্য অনিত্যম। মার্কসেনি বলেছেন কি, বিচার দ্বারা বলে পরিবর্তন হয় না, বিচার দ্বারা পরিবর্তন হয়। সেটাকে প্রচারের লোক যদি না থাকে, আজকে মাঝি পারগানা গাওতা বা অন্য সংগঠন যারা এই কাজকর্ম সংবিধানটাকে বাঁচার জন্য, সংবিধানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য চালিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য জানাবো, আপনাদেরকে অসংখ্য জানাবো। আগামী দিনে আমরা আশা রাখবো যে, একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে একটা আজকের দিনে কিছুটা ছুটি দিয়েছে নাকি, এরকম সোশ্যাল মিডিয়া দেখলাম, কনফার্ম নাই রিপোর্টটা, যদি দিয়ে থাকে তো খুব ভালো। আমরা মূল নিবাসীরা, এসটি, এসসি, ওবিসিরা এবং সংগঠনের পক্ষ থেকে আজকে যেমন এখানে সংবিধানকে বিতরণ করা হলো, আগামী দিনে ঘরে ঘরে আমরা সংবিধান পাঠ করব বলে
এই আশা রাখবো, আপনাদেরকে রাখবো। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে, আপনারা অনেক বই, অনেক জ্ঞান, অনেক বিদ্যা অর্জন করেছেন, পৃথিবীর অনেক বিদ্যা অর্জন রয়েছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনি যদি ভারতের সুনাগরিক হতে চান, আপনি যদি ভারতের সুশিক্ষিত হতে চান, আপনি যদি সামাজিক সচেতন ব্যক্তি হতে চান, অনুরোধ করে রইল এই মঞ্চ থেকে আপনারা সকলে ভারতের সংবিধানকে পড়বেন, জানবেন, জানার পরে আমাদের কথা বিচার বিশ্লেষণ করবেন। আজকের দিনটা আমি খুব গর্বিত, কেননা আজকের দিনে 2500 বছরের গোলামীর যে দলিল, স্বাধীনতার দলিল আমরা বাবা সাহেব আমাদেরকে দিয়েছে, সেই দলিলটিকে আমরা রক্ষা করতে পেরেছি বলে আমি আশা রাখবো আগামী দিনে। কেননা সংবিধান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, সংবিধান ছাড়া বিকল্প রাস্তা নেই। এই বিকল্প রাস্তাকে শক্তভাবে ধরে রাখার জন্য মাঝি পারগানা গাওতা আগামী দিনে চেষ্টা করবে, এই আশা রেখে সকলকে জোরে একসঙ্গে বলবেন, জয় সংবিধান, জয় ভীম, জয় মাঝি পারগানা গাওতা।